একুশের নির্বাচনে শূন্য আসনে নেমেছিল বামপন্থীরা। 2024-এর লোকসভা নির্বাচনে কোনো আসন সংখ্যাই তৈরি করতে পারেনি বামেরা। অন্যদিকে ভোটের শতাংশ সংখ্যা কিছুটা বৃদ্ধি হলেও অধিকাংশ ক্ষেত্রে তৃতীয় স্থানেই ছিল বামপন্থীরা। তবে এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতো তরুণ মুখ বর্তমান যুগে কিন্তু সাড়া ফেলে দিয়েছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, আগামী বিধানসভা নির্বাচনে বামেদের ভবিষ্যৎ কি হবে? তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিকল্প হিসেবে কি লড়াই করতে পারবেন বামেরা? লাল ঝান্ডা কি তাদের রং কি বাঁচাতে পারবে? এই প্রশ্ন কিন্তু এখন থেকেই যাচ্ছে। কি বলছেন সাধারণ মানুষ? চলুন কথা বলবো তাদের সঙ্গে সরাসরি। দাদা, বামেদের বিকল্প কি? তরুণ প্রজন্মের মুখ দেখিয়ে ভোট টানা কি সম্ভব? এই মুহূর্তে বামফ্রন্টের যা পরিস্থিতি, তাতে করে আমার মনে হয় এই দলটা বন্ধ হয়ে যাওয়াই উচিত। কারণ বামফ্রন্টের না কোনো প্ল্যানিং আছে ভবিষ্যৎ নিয়ে, না কোনো প্ল্যানিং আছে বর্তমান নিয়ে। শুধু মুখে কথা বলে মানুষের মন জেতা যায় না। মানুষের মন জিততে গেলে রাস্তায় নেমে, মাটিতে নেমে প্রচুর কাজ করতে হয়। যেই ব্যাপারটা নিয়ে বামফ্রন্টের আপনি যদি রেজাল্ট জিজ্ঞেস করেন, এই ব্যাপারটা ওরা টোটালি জিরো। ওরা কোনোভাবেই কোনো রকম এই ভোটে তরুণ প্রজন্ম কেন কোনো প্রজন্মতেই কোনো ছায়া বা কোনো রকম কিচ্ছু ফেলতে পারবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। কি মনে হয় যে আগামী দিনে আরো কি ভালো কাজ করলে বাম ফ্রন্ট সরকার আবার ফিরতে পারে? কোনো মতেই না। এই উত্তর একেবারে এই প্রশ্নটারই না কোনো ভ্যালু নেই। কারণ এই দলটার বর্তমানে যা পরিস্থিতি, তাতে ভবিষ্যৎ কেন অদূর ভবিষ্যতেও এদের কোনোখান থেকে ফিরে আসার কোনো উপায় নেই। কারণ এই দলটা টোটালি শেষ হয়ে গেছে। এবং এর মূল কারণ হচ্ছে তরুণ প্রজন্মকে ওরা অনেক দেরি করে আগে করেছে। এরা বহুদিন ধরে ওদের সেই একই গতের একই নেতা একই কথা বলে ওরা কাটিয়েছে। সুতরাং আমার যেটা মনে হয়, বামফ্রন্ট রাজনৈতিকভাবে শেষ হয়ে গেছে। ধন্যবাদ। সংগ্রাম বোস। অশোকবাবু, ইতিমধ্যেই তরুণ প্রজন্মের মুখ সামনে এসেছে। একেবারে তরুণ প্রজন্মের মুখ বলা চলে মানুষের মধ্যে বেশ ভালোভাবে সাড়া ফেলেছে। কিন্তু এখানে প্রশ্ন উঠছে যে বুথ স্তরে সাংগঠনিক হার মজবুত করতে সিপিএম এর কি বিকল্প হতে পারে? সিপিএম কি এবার বিধানসভা নির্বাচনে নিজেদের বিরুদ্ধে লড়াই করবে, নাকি বিজেপি বা তৃণমূলের বিরুদ্ধে লড়বে? নিজেদের বিরুদ্ধে লড়াই আবার কি? তৃণমূল এবং বিজেপি দুটো পার্টির বিরুদ্ধে লড়াই করব, এবং সেই লড়াই করার ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম অবশ্যই সামনে থাকবে। আবার যারা প্রবীণ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারাও থাকবে। দুটো মিলিয়ে থাকবে। আমরা বলেছি একটা ব্রডার একটা বামপন্থী ঐক্য গড়ে তোলা হবে। শুধু বামপন্থায় থাকবে তা না, বামপন্থায় বিশ্বাস করে না অথচ ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক নীতিতে বিশ্বাস করে এমন ব্যক্তি বা সংস্থা তারাও আসবে। আমাদের স্লোগানটা হচ্ছে বামপন্থার পুনরুজ্জীবন ঘটাও। এটা হচ্ছে আমাদের স্লোগান। বামপন্থার কোনো বিকল্প হতে পারে না, এবং বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করার জন্যে অবশ্যই শুধু প্রবীণদের উপরে নির্ভর করলে হবে না, ইয়ঙ্গার জেনারেশন বিরাট। আমাদের হচ্ছে সিপিআইএমই একমাত্র পার্টি যাদের অনেক ইয়ঙ্গার জেনারেশন এসছে। তারা জেলা ভিত্তিতে এসছে, রাজ্য ভিত্তিতে এসছে, অঞ্চল ভিত্তিতে এসছে, তা কাজ করছে, এবং তারা একটা বিরাট ভূমিকা পালন করবে এই নির্বাচনে। বিজেপি এবং আমি এই জন্য আমরা আশাবাদী যে আমাদের এই দুটো মিলে এবং এই সমস্ত স্তরের মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এবারে নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে আমরা একটা ভালো সাফল্য অর্জন করতে পারবো বলে আমরা আশাবাদী। অশোকবাবু, আমরা দেখেছি বিগত দিনে জোট নিয়ে কিন্তু দলের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ বলছে যে নবীন প্রবীণদের মেল বন্ধন দুই প্রয়োজন। এ নিয়ে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ কি? তরুণ প্রজন্মই তো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাদের তো অবশ্যই ভবিষ্যৎ। সৃজনিত পার্টির আমরা বিভিন্ন স্তরের নেতৃত্বে ওদের নিয়ে এসেছি, যেটা অন্য কোনো পার্টিতে নেই। আমি চ্যালেঞ্জ করে বলছি, তৃণমূল কংগ্রেসে নেই, বিজেপিতে নেই। এত উচ্চ শিক্ষিত এবং তরুণ যে নেতৃত্ব, যেটা সিপিআইএম যেটা আছে, বামপন্থীতে যেটা আছে, সেটা অন্য পার্টিতে নেই। গতকাল প্রতিকুল রহমান তিনি বলেছেন
মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে সেই জায়গাটাতে অশোক ভট্টাচার্যের মানুষের মতো মানুষ যদি দলে থাকতেন খুব সুবিধে হতেন। কি বলবেন? প্রতিকূল যদি তার আমার প্রতি যদি এতটুকু দরদ থাকতো না, তাহলে সে তৃণমূল কংগ্রেসিত, সে তো বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে ইংরেজিতে একটা কথা, রেট্রোস্পেক্টিভ। প্রতিকূল তো কালকে তৃণমূলে জয়েন করে নাই, গত 2 মাস ধরেই মেন্টালি সে তৃণমূলীতে আছে। এটা হচ্ছে বামপন্থার একটা বিচ্যুতি। এরকম বিচ্যুতি হয় কখনো কখনো, অনেক উপরে গিয়ে দায়িত্বশীল মানুষেরও বিচ্যুতি হয়, সেরকম একটা বিচ্যুতি হয়েছে ওর। এটা একটা ব্যতিক্রম। অশোকবাবু, গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছিল প্রতিকূল রহমানকে, আর গতকাল তার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এরই তো হচ্ছে বড় রোল। তৃণমূল কংগ্রেসটা তো আজকের কাগজে আছে, আজকে না কালকের কাগজে আমি দেখছিলাম, এক গাদা সঙ্গীত শিল্পীকে পরমব্রত চট্টোপাধ্যায়ের মতন একজন সিনেমা আর্টিস্ট প্রত্যেককে বঙ্গভূষণ বঙ্গবিভূষণ দিয়ে দিয়েছে। নির্বাচনের আগে হঠাৎ কেন দরকার হলো? এটা প্রলোভন দিয়ে রাজনীতি করাটা হচ্ছে তৃণমূলের রাজনীতি। তৃণমূল একটা অআদর্শিক দল, একটা উচ্ছৃঙ্খল দল, তাদের কোনো শৃঙ্খলা নাই, নীতি নাই, আদর্শ নাই। তো সেই দলের তারা কিছু মানুষকে টাকা দিয়ে বা প্রভাব বিস্তার করে, ও নিজেকে এতদিন ধরে বলছিল যে সে শিয়ালদা স্টেশনে ট্রেনে আসে, তবে হেঁটে নাকি পাঠিয়ে বেশি যায়, আমি দেখছিলাম। আর কালকে তাকে কি দেখা গেছে, একটা খুব বড় হোটেল থেকে সে বেরোলো, 4 জন সে পুলিশের সিকিউরিটি তার পেছনে, সে তাকে পালিয়ে গিয়ে অভিষেক ব্যানার্জির কাছে তাকে গিয়ে এবং তারপরে সে তৃণমূলে জয়েন করে একটা ঘোষণা করতে হবে। এটা তো শুধু ঘোষণা ছিল, এটা বোঝা যাচ্ছে এটা অনেকদিন আগের থেকেই সে তৃণমূলের কাছে আত্মসমর্পণ করেছে। এরকম ভাবে যারা আত্মসমর্পণ করে, পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে কখনো ক্ষমা করবে না, এটা বুঝে রাখতে হবে। আর তিনি তৃণমূলে যোগদান করার পরেই কিন্তু তার প্রতিকূলের মন্তব্য যে মানুষের বিরুদ্ধে, মানুষের কিন্তু কণ্ঠরোধ করা হচ্ছে, বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলার কোনো অধিকারই নেই। যে পার্টিটার মধ্যে একটাই কণ্ঠ আছে, একটাই পোস্ট, আর সব একটাই ল্যাম্প পোস্ট, আর হচ্ছে সব হচ্ছে পোস্ট, কিচ্ছু নাই কারোর। কোনো এই পার্টির মধ্যে গণতন্ত্র বলে কোনো জিনিসই নেই, এই পার্টিটার মধ্যে সততা বলে কোনো জিনিস নেই, আদর্শ বলে কোনো জিনিস নাই। কোনো জিনিসই সিদ্ধান্ত গণতান্ত্রিকভাবে তাদের নেওয়াই হয়, একজনই ঠিক করে। সেই পার্টিতে গিয়ে ও আমাদের শেখাবে কি করতে হবে, কি করা উচিত। আর যাই হোক, ওর নামটা আমার সামনে আর উচ্চারণ না করাটাই ভালো। ঠিক আছে। বাংলার রাজনীতিতে প্রচলিত একটা কথা আছে, বামপন্থীদের শত্রু বামপন্থীরাই। 2026-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই আলিমুদ্দিন স্ট্রিটের অন্দরের কলহ জনসমক্ষে যেন প্রকাশ পেয়ে যাচ্ছে। তবে এখানেই প্রশ্ন উঠছে, সিপিআইএম কি এবার তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে লড়বে, নাকি নিজেদের একাংশের বিরুদ্ধেই লড়াই করবে তারা? বিগত নির্বাচনে আমরা দেখেছি যে জোট নিয়ে দলের একাংশের ভেতরেই কিন্তু মতভেদ তৈরি হয়েছে। অনেকাংশ মনে করছে যে বামপন্থীরা যদি কংগ্রেসের সাথে জোট বাঁধে তাহলে তাদের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেকাংশ মনে করছে তৃণমূল বিজেপি বিরোধীদের ভোট রুখতে দলের জোট কিন্তু অনিবার্য। এই দোটানার মধ্যেই নিজেদের লড়াইয়েই কিন্তু সীমাবদ্ধ থেকেছে বামপন্থীরাই। যে ইয়াং জেনারেশনকে চান্স না দিলে তো হবে না। আর ইয়াং জেনারেশন যদি ওরা 60-র উপরে ভাবেন, তাহলে তো যা দেখছেন এইটাই হবে। কারণ তৈরি করে ওদের রেখে দিচ্ছে, কিন্তু ওদের তো সামনে আসতে দিচ্ছে না। যারা ছিল বয়স্ক তারাই থাকছেন, তারপরে তো তাদের জেনারেশনটাকে তো আর উপরে আসতে দিচ্ছে না। এইখানে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে শঙ্কর ঘোষ শিলিগুড়িতে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় বা সৃজন ভট্টাচার্যের একজন দুজন দিয়ে তো হবে না, ওই একজন দুজন দিয়ে তো হবে না, মানে সবাইকেই তো তুলতে হবে। এখন আমি ছাড়বো না, এ ছাড়বে না, এরকম করে তো এই অবস্থা নিয়ে আসছে। সুতরাং ওদের সিনিয়রদের ভাবা উচিত। কারণ কমিউনিস্ট যারা করে তাদের একটা উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, এবং তাদের একটা ইজম আছে, আইডিয়াজম আছে, ইডিওলজি আছে। কিন্তু তারা তো সেটা এখন অ্যাজ পার সয়েল সেই অনুযায়ী করতে হবে। কেরলে চলছে এখনো, কিন্তু এইখানে তো
এই জন্যই মনে হয়, আমার যা মনে হয়, আমাদের এখানকার নেতৃত্ব ঠিকমতো নেতৃত্ব দিতে পারছে না, সিনিয়র যারা আছে তার তার জন্যই এই জিনিস হয়েছে। জুনিয়রদের কেন ইয়ে দিচ্ছে না? আজকে যারা যারা হওয়ার কথা ছিল এখানে তারা তো দেয়নি, তারা তো সবই কেউ সিপিআইতে গেছে, কেউ ইয়েতে গেছে। এখানেই তো তার উদাহরণ আছে, শিলিগুড়িতে। কমল দে। 26-এর কঠিন লড়াই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হলে বামপন্থীদের আগামী দিনে কি করতে হবে, তাদের ভবিষ্যৎ কি বলবেন? এই বছরে যে ভোটটা হবে সেই ভোটটাতে তো মানে বামফ্রন্টের তো বিগত দিনের পারফরমেন্স খুব খারাপ। মানে এদেরকে এখন ভোট দেওয়া, সেটা তো অ্যাকচুয়ালি ভোটটা নষ্ট হয়ে যাওয়ার মতনই। কারণ রাজ্য রাজনীতিতে বামফ্রন্টের আর কোনো প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না। কারণ রাস্তায় নেমে সারা বছর যে লড়াইটা দরকার, সেই লড়াইটা কিন্তু সেরকমভাবে দেখা যায় না। এবং নতুন প্রজন্মের কোনো নেতাও তৈরি হয়নি, এবং যারাও তৈরি হয় তারাও লোভে পড়ে অন্য দলে চলে যাচ্ছে। সুতরাং এটা খুব একটা প্রাসঙ্গিক হবে বলে মনে হয় না। বর্তমানে কিন্তু তরুণ প্রজন্মের মুখ বেশ ভালো করেই কিন্তু সাড়া ফেলেছে। সেই তরুণ প্রজন্মের মুখ দেখিয়ে কি ভোটারদের ভোট টানা সম্ভব? মানে কোন তরুণ প্রজন্মের কথা বলছেন? বামফ্রন্টের? বামফ্রন্টের তরুণ প্রজন্ম, মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যের মতো তরুণ প্রজন্মদের মুখ কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল, একেবারে সাড়া ফেলেছে বর্তমান যুগে। তাদের সেই মুখগুলোকে সামনে রেখে ভোট বাক্স, ভোট ব্যাংক কি টানা সম্ভব? দেখুন, ভালো বক্তব্য দেওয়া তরুণ প্রজন্মের নেতারা বা নেত্রীরা ভালো বক্তব্য দেয়, সেটা তো অস্বীকার করাই যাবে না। কিন্তু বা জনপ্রিয়তা বা ভালো বক্তব্য রাখা কিন্তু তার সাথে সাথে ভোটে জেতা, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু যে জনপ্রিয় নেত্রী হলেই ভোট জিতবে বা ভোট জিতে যে আজকে মানে রাজ্য রাজনীতিতে একটা বিশেষ জায়গা রাখবে, সেই ধরনের কোনো মানে আশার আলো আগামী দিনে আছে বলে মনে হয়, অন্তত এই বিধানসভায় ভোটে। কারণ লড়াই বড় দুটো দলেই হবে, কারণ বামফ্রন্টের সেই ধরনের লড়াই হবে বলে মনে হয় না। আপনার নাম? আমি সুদীপ্ত ভট্টাচার্য। সিপিএম এর নীতি ঠিক আছে, তাদের আদর্শ ঠিক আছে, সবাই আদর্শবান, এবং সংগঠনও ঠিক আছে, কিন্তু সংগঠনের আপডেশন দরকার, যেটা এখন হচ্ছে না। আপডেশন মানে যবে থেকে স্টার্ট হয়েছে একই মানধাতার আমলের রুলস রেগুলেশন নিয়ে চলছে। তাদের কম্পিউটার নিয়ে অবজেকশন ছিল, তাদের ফরেন কোম্পানি নিয়ে অবজেকশন আছে, এগুলো এখনকার দিনে চলে না। এগুলো একটু ডেভেলপমেন্ট করা দরকার, একটু মডিফিকেশন দরকার। আলটিমেটলি মেট্রো নিয়েও তাদের অনেক অবজেকশন ছিল, এবং মেট্রো পাতাল রেল হচ্ছে কলকাতায়, অনেক অবজেকশন ছিল যে এটা করলে রাস্তা ডুবে যাবে, জল এসে যাবে, ট্রেনের প্রবলেম হবে, ধসে যাবে। কিন্তু আলটিমেটলি দেখুন মেট্রো কিরকম ভালোভাবে চলছে। সেই আমার বক্তব্য এটাই, আপডেশন সংগঠন মজবুত করতে কি দরকার? সংগঠন মজবুতিতে আমি মনে করি যারা নবীন এবং প্রবীণের মিলবন্ধন দরকার, এবং অনেক নবীন ছেলে যারা ভালো আছে, আমি নাম বলতে চাই না এই মুহূর্তে, তাদেরকেও সংগঠনে নিয়ে আসা দরকার। এবং তাহলে আমার মনে হয় যেটা মোবিলিটি, ডাইনামিজমটা আসবে। কারণ একটু স্থবির হয়ে গেছে, যেটা এখন চলে না, খুব আপডেশন দরকার। আর ইয়াং জেনারেশন ইন্ডিয়াতে অনেক বেশি, এখন ইয়াং জেনারেশন পপুলেশন ইন পার্সেন্টেজ অনেক বেশি, যার জন্য ইয়াং জেনারেশনকে যদি টানতে হয়, তাদেরকে মোটিভেট করতে হয়, তাদের জন্য আপনার ইয়াং জেনারেশনকেই লাগবে। আপনার নাম? আমার নাম অশোক কুমার গৌরদত্তা। আগামী নির্বাচনে বামপন্থীদের পন্থা ফিরে পেতে হলে কি বিকল্প হতে পারে? একজন সাধারণ জনগণ হিসেবে কি বলবেন? মানুষ কি দেখে বামপন্থীদের ভোট দেবে? মানুষ যদি মনে করে একটা সুযোগ দেবে তাহলেই আসতে পারে। তাছাড়া বিগত দিনের যে ওদের মানে কাজের নিরিখে তো একটু চান্স কম, যেমন কর্মসংস্থান, তারপরে কলকারখানা বন্ধ, এগুলো রানিং করা, তারপরে রাস্তাঘাটেরও একটা ব্যাপার ছিল শেষের দিকে, আমাদেরকে যে জলপাইগুড়ি যেতে 2 ঘন্টা লেগেছে, এরকম এই সমস্তগুলোর জন্যই লোক সরে এসেছে, মুখ ফিরিয়েছে। তাছাড়া তো সবাই চায় কেউ রুলিংয়ে থাকুক, করতে থাকুক, চলছে যখন চলুক, এটাই তো। বুথ স্তরে বামেদের সাংগঠনিক হার মজবুত করতে হলে
কি কি প্রয়োজন আগামী দিনে ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে? সেটা তো ওদের যে আগের পন্থাটা ছিল তো খুব ভালো ছিল, ছোট ছোট করে একটা কমিটি করে করে পাড়ায় পাড়ায় করে অল্প লোক নিয়ে ওরা মিটিং করে করে আহ, ওদের একটা শক্তি বাড়াতো। সেই পন্থাটা ভালো ছিল, ওটাই আবার অবলম্বন করতে হবে, তাহলে হয়তো হবে। আপনার নাম? মাধব পাল। 26-এর স্লোগান বামপন্থার পুনরুজ্জীবন ঘটাও। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রবীণ ও নবীন দুই মিলিয়েই ঐক্য গড়ে তোলা হবে, জোট গড়ে তোলা হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে শুধুমাত্র দল শক্তিশালী করতে যে প্রবীণদেরকে সুযোগ দেওয়া হবে এমনটা কিন্তু নয়, নবীনরাও কিন্তু সুযোগ পেতে পারে। এছাড়াও যারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যারা শুধু বামপন্থায় বিশ্বাসী নয়, তাদেরকেও কিন্তু দলে ডাকার আহ্বান জানিয়েছেন খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য মহাশয়। দেখুন, কোনো রাজনৈতিক দলে মতবিরোধ বা মত পার্থক্য নতুন কিছু নয়, তবে বিধানসভা ভোটের আগে নেতৃত্বের এই বিরোধ যদি বড় আকারে পরিণত হয় তবে তা কিন্তু 26-এর ভোট ব্যাংকে দেখুন, কোনো রাজনৈতিক দলে মতবিরোধ বা মত পার্থক্য নতুন কিছু নয়, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনের আগে নেতৃত্বের বিরোধ যদি বড় আকারে পরিণত হয় তা কিন্তু ভোট বাক্সে একেবারে প্রভাব ফেলতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে এমতো অবস্থায় সিপিএম যদি নিজেদের লড়াইয়ে মন না দিয়ে মানুষের লড়াইয়ে যদি মন দেয় তবেই কি তারা বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়াতে পারবে, এমনটাই কিন্তু মনে করছে একাংশ। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।